দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল সারফেসে কাল একটি খবর ভূমিকম্পের মতো আছড়ে পড়েছে। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আকাশ সীমার নিয়ন্ত্রণ। চীন ও বাংলাদেশের মধ্যে কাল এক স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়েছে। সেই পার্টনারশিপ অনুযায়ী চীন বাংলাদেশের বিমান বাহিনীকে 24টি অত্যাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট দিতে চলেছে, যা কিন্তু ভারতের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের বিমান কিন্তু শেষবার ব্যবহার করেছিল পাকিস্তান অপারেশন সিন্দুরের পর্বে। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম দিক ও পূর্ব দিক দুটো দিকেই কিন্তু চীনের আধিপত্য বাড়লো, যা ভারতকে নিঃসন্দেহে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। আজকের এই ভিডিওতে আমি ডিটেইলিং আলোচনা করব এক্স্যাক্টলি চীন ও বাংলাদেশের মধ্যে কি চুক্তি হলো এবং এক্ষেত্রে ভারতের ফিউচার স্টেপগুলোই বা কি হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কমেন্ট করবেন, যেন আমাদের ভিডিও আপনার টাইম লাইন অবধি রেগুলার পৌঁছে দেয় ইউটিউব। যখন যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বেজিং সফর হয়েছিল, সেই বেজিং সফরে সব থেকে বড় ও কৌশলগত চমক হলো এই $2.2 বিলিয়ন মেগা ডিফেন্স ডিল। কিন্তু সাধারণ একটি ফাইটার জেট কেনা নিয়ে হঠাৎ করে দিল্লি বা কেন কনসার্নিং হলো? কেন ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই বা বলছেন ভারতের পূর্ব সীমান্তে চীন এক নতুন চেকমেট চাল চালতে শুরু করলো? যদি ডিটেইলিং এই ভিডিওটি দেখেন আপনারাও খুব সহজভাবে বুঝতে পারবেন চীন এক্স্যাক্টলি কিভাবে ভারতকে বিপদে ফেলতে চাইছে। প্রথমে জানা দরকার বাংলাদেশ যে বিমানটি কিনছে, অর্থাৎ সেই J-10CE, সেই বিমানটি আসলে কতটা শক্তিশালী। দেখুন, এটি চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের মূল চালিকা শক্তি। J-10C এর একটি এক্সপোর্ট ভার্সন। একে বলা হয় 4.5 জেনারেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইটার জেট। এটি শব্দের থেকে প্রায় দ্বিগুণ গতিতে উঠতে পারে এবং এতে রয়েছে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী WS-10B আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এর ভিতরে আছে AESA, অর্থাৎ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে, অর্থাৎ এই র্যাডার জ্যামিং প্রতিরোধে এবং এটি একসাথে আকাশে ও মাটিতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এটি প্রায় 5,600 কেজি গোলা বারুদ বহন করতে পারে এবং ইম্পর্টেন্ট আরো হয়ে যাচ্ছে যে এর ভিতরে কিন্তু রয়েছে চীনের অত্যাধুনিক P-15L মিসাইলকে ইন্টিগ্রেট করার ক্ষমতা। অর্থাৎ এই মিসাইল, যে মিসাইলটি পাকিস্তান অপারেশন সিন্দুরে ব্যবহার করেছিল, সেই একই ধরনের প্রযুক্তি কিন্তু চীন এবার বাংলাদেশের হাতেও তুলে দিয়ে ভারতকে চাপে রাখলো, তা কিন্তু স্পষ্ট। এবার আসি ভারতের এক্স্যাক্টলি ফাইটার জেট ওরিয়েন্টেড জায়গায় ভারতের কি স্ট্যান্ড পয়েন্ট। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত একটি রাফায়েল বা একটি F-16 জেট কিনতে $100 বিলিয়ন বেশি টাকা খরচ করে, তা আমরা জানি। সেখানে চীন বাংলাদেশকে এই অত্যাধুনিক প্রযুক্তি দিচ্ছে মাত্র $40 মিলিয়ন। ফলে বাংলাদেশের যে ফোর্সেস গোল 2030 এর একটি সামরিক আধুনিকরণের চেষ্টা তারা করছে এর আন্ডারে, সেখানে কিন্তু চীন বাংলাদেশকে ক্রমাগত শক্তিশালী করে দিচ্ছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের পক্ষ থেকে ক্রমাগত এই J-10C ফাইটার জেটকে কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা, ভারত এই প্রত্যেকটি ফাইটার জেটকেই গুলি করে নামিয়েছিল এবং বিমান বাহিনীর একটি অফিসিয়াল মেনটেনেন্স টেন্ডার থেকে পরিষ্কার হয়ে যায় যে ভারতের 36টি যে রাফায়েল আছে, সেই 36টি রাফায়েল অপারেশন সিন্দুর পর্বে সুরক্ষিত আছে। অর্থাৎ পাকিস্তান একের পর এক J-10C ফাইটার জেটকে কিন্তু হারিয়েছিল অপারেশন সিন্দুর পর্বে, তুলনায় ভারতের ফাইটার জেট কিন্তু নিজের দমে কিন্তু বহাল তবিয়াতে আছে। অর্থাৎ এই ধরনের শক্তিশালী ফাইটার জেট আসলে ভারতের বিপক্ষে লড়ার জন্য কতটা শক্তিশালী, সেই প্রশ্ন কিন্তু অপারেশন সিন্দুরে উঠে যায় এবং অনেকে এই সময় চীনা অস্ত্র নিয়ে একাধিক বিরূপ মন্তব্য করেছিলেন যে একের পর এক P-15 মিসাইল কিভাবে লক্ষ্যচ্যুত হচ্ছে, কিভাবে ফাইটার জেট একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। এবং অদ্ভুত বিষয় হলো এরপরও চীন বা বাংলাদেশ একে অপরের সঙ্গে সেই ফাইটার জেট নিয়ে একটি সামরিক চুক্তি করলেন, যে চুক্তির পরিমাণ $40 মিলিয়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পশ্চিমে ইতিমধ্যেই পাকিস্তান 36টি J-10C ফাইটার জেট কিন্তু অ্যাকোয়ার করেছে, অর্থাৎ কিনেছে। এবার পূর্বেও বাংলাদেশ যদি একই ধরনের ফাইটার জেটকে কেনে, তাহলে ভারতের দুই সীমান্ত অর্থাৎ পশ্চিম ও পূর্ব দিকে চীন কিন্তু নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ডুয়েল ফ্রন্ট এয়ার চ্যালেঞ্জ
বা দুই প্রান্তে বিমান বাহিনীকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি কিন্তু চীন এক্ষেত্রে তৈরি করলো। ইম্পর্টেন্ট বিষয় হলো এর ভিতরেও একটা রহস্য লুকিয়ে ছিল যে এই ধরনের ফাইটার জেটকে বাংলাদেশ ঠিক কোথায় মোতায়েন করবে। এই পুরো বিষয়টায় বাংলাদেশ সরকার কিন্তু ভারতকে কিছুটা হলেও মিথ্যে কথা বলেছে বলা যায়। কেন আমি বলছি? কারণ এই পার্টিকুলার বিষয়ে লালমনিরহাট এয়ারবেসের কথা কিন্তু উঠে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এয়ারফিল্ডটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরে কিন্তু তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এই লালমনিরহাট এয়ারবেসটিকে নতুন করে সচল করার কাজ শুরু করেছে এবং এখানেই কিন্তু ফাইটার জেটগুলো রাখার হ্যাঙ্গার পয়েন্ট তৈরি করা হয়েছে। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক থেকে কিছুটা দূরেই অবস্থিত এই লালমনিরহাট এয়ারবেস এবং এই এয়ারবেসের কাছে যদি এই এয়ারবেসে যদি ফাইটার জেটগুলো মোতায়েন করে বাংলাদেশ, তাহলে শিলিগুড়ি করিডরের এত কাছে চীনা প্রযুক্তির ফাইটার জেট এসে যাওয়ায় ভারতের কিন্তু সেভেন সিস্টার্সে নিঃসন্দেহে চাপ বাড়বে। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং কিছুদিন আগেই জানিয়েছিলেন যে বাংলাদেশ ভারতকে আশ্বস্ত করেছে যে সামরিক উদ্দেশ্যে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু হঠাৎ করে এই এতগুলো চীনা ফাইটার জেট কেনার পরে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারতকে তারা মিথ্যে কথা বলেছে এবং সম্ভবত লালমনিরহাট এয়ারবেসের হ্যাঙ্গার পয়েন্টেই অর্থাৎ শিলিগুড়ি করিডর থেকে মাত্র 12 থেকে 15 কিলোমিটার দূরেই বাংলাদেশ চীনা এই ফাইটার জেটগুলোকে মোতায়েন করতে চলেছে। অর্থাৎ তারা ভারতকে শুধু মিথ্যে কথা বলেছে তা নয়, ভারতের সঙ্গে কিন্তু এক্ষেত্রে বিশ্বাসঘাতকতাও করেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কিছু মাস আগেই বাংলাদেশের সেনাপ্রধান যখন লালমনিরহাট এয়ারবেসে বারবার যাচ্ছিলেন, তখনই প্রশ্ন উঠেছিল যে হঠাৎ করে বিশ্বযুদ্ধের সময় এই ধরনের পার্টিকুলার বিমান ঘাঁটিকে কেন ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ? সত্যি কি তারা ভারতের উপর চাপ তৈরি করতে চাইছে? কারণ এই লালমনিরহাট এয়ারবেসের স্ট্র্যাটেজিক পয়েন্টটা কিন্তু ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এটি শিলিগুড়ি করিডরের অত্যন্ত কাছে। এখানে যদি বিদেশি শক্তি চলে আসে তাহলে ভারতের চাপ বাড়বে। সে সময় বাংলাদেশ কিন্তু সম্পূর্ণ ডিনাই করে বলেছিল তাদের এই মুহূর্তে লালমনিরহাট এয়ারবেসকে ফিরিয়ে আনার কোনো চিন্তা ভাবনা নেই, ভারত যেন আশ্বস্ত থাকেন। এবার বিষয় হলো এই যে চুক্তি বাংলাদেশ চীনের সঙ্গে করছে, এতে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? দেখুন, প্রথমত বাংলাদেশ আধুনিক অস্ত্রে বলিয়ান হয়ে উঠছে, তা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভালো হয়ে যেতে পারে। কিন্তু কোনো রাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্র যদি কোনো ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করেন, তাহলে বিশেষজ্ঞরা বলেন যে আগামী 30 বছরের জন্য একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। কারণ এই জেটে স্পেয়ার পার্টস, সফটওয়্যার আপডেট, মিসাইল ইন্টিগ্রেশন, পাইলট ট্রেনিং এর জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে বেজিং এর উপর নিয়ন্ত্রণ করতে হবে। ফলে ঢাকার উপর বেজিং এর ভূ রাজনৈতিক প্রভাব বহু গুণ বেড়ে যাবে এবং ভারত কিন্তু কখনো এটা এফোর্ড করতে পারবে না। এবং চীনের সেই কুখ্যাত ডেপ ট্র্যাপ অর্থাৎ ঋণের জালে ফাঁসানো থেকে শুরু করে মিলিটারি ইন্টিগ্রেশন, সব জায়গাতেই যখন চীন বাংলাদেশকে ডমিনেট করতে শুরু করবে, তখন কিন্তু ভারতের কোথাও না কোথাও চাপ বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব যে অস্তিত্ব সেটাও কিন্তু বিফলে চলে যাবে, তা কিন্তু প্রশ্ন। আর একটা পার্টিকুলার বিষয় নিয়ে এই প্রতিবেদন আলোচনা করতে চাই, তা হলো এই 24টি চীনা জেট কি ভারতের সামরিক শ্রেষ্ঠত্বকে গুড়িয়ে দিতে পারে? উত্তর হলো না। ভারতের সামরিক ভারসাম্য রাতারাতি এতে কোনোভাবেই বদলে যাবে না। ভারতের ইস্টার্ন এয়ার কমান্ডের অধীনে আসাম ও পশ্চিমবঙ্গে রয়েছে বিশাল বিমান ঘাঁটি, এমনকি সেই বিমান ঘাঁটিতে রয়েছে সুকোই 30 MKI, রাফায়েলের মতো হেভিওয়েট ফাইটার জেটও কিন্তু এই ধরনের বিমান ঘাঁটিতে মোতায়েন আছে এবং ভারতের র্যাডার নেটওয়ার্ক এবং অ্যান্টি ডিফেন্স এয়ার সিস্টেম তা কিন্তু অত্যন্ত শক্তিশালী। ফলে চীন যতই ফাইটার জেটকে সীমান্তে পাঠানোর চেষ্টা করুক না কেন, আসলে ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশের এই শক্তি যে তুলনাতেই আসে না, তা কিন্তু পরিষ্কার। তবে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে চীন ভারতকে চাপে রাখতে J-10 সিরিজের একাধিক প্রযুক্তিগত বিমান ভারতের দুই সীমান্তে মোতায়েন করে দিয়েছে এবং বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি এবং আকাশ সীমার সুরক্ষায় বাংলাদেশ যেভাবে নিজে একা চীনকে সঙ্গে নিয়ে ভারতকে চাপে রাখতে চাইছে, তা কিন্তু ভারতকেও পরবর্তীকালে বিপাকে ফেলে তাদের স্ট্র্যাটেজিক্যাল ভিউ পয়েন্টটাকে শিফট করতে বাধ্য করবে। সব মিলিয়ে সীমান্ত উত্তাল, পরবর্তী পদক্ষেপ ভারত কি নেয় জানার জন্য অপেক্ষা করতেই হবে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।